ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মন দিয়ে পড়াশুনো করছো তো? নার্সিং পাঠশালা থেকে শুরু হয়েছে অনলাইন কোচিং, যেখানে পোস্ট বেসিক, বিএসসি এবং এমএসসি নার্সিং এর জন্য সেপারেট ক্লাস হচ্ছে। গতকাল ছিল আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস এবং সেই ক্লাসে আমরা মেন্টাল হেলথ নার্সিং নিয়ে পড়াশোনা করেছি। মেন্টাল হেলথ নার্সিং এর কিছু থিওরি নিয়ে আমরা কাল আলোচনা করেছিলাম, যার একটি পার্ট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই ক্লাসে যে কন্টেন্টটা ইউজ হয়েছে, অর্থাৎ এই নোটসটা, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যারা আমাদের ক্লাস জয়েন করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও টেলিগ্রামে আমাদের দুটি চ্যানেল রয়েছে, একটা রয়েছে কমিউনিটি এবং একটা রয়েছে ব্রডকাস্ট চ্যানেল। ব্রডকাস্ট চ্যানেলে আমরা এফডিতে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, যেখানে মান্থলি প্রায় 250টার উপরে কোশ্চেন আমরা আলোচনা করে থাকি। তোমরা যারা এফডিতে পড়াশোনা করতে চাও এবং এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তারা এই চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। আর রয়েছে নার্সিং পাঠশালা কমিউনিটি, যেখানে আমাদের একটা হেলদি কমিউনিটি রয়েছে, যেখানে আমরা স্টাডি নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করে থাকি। তো তোমরা চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করতে পারো। চ্যানেলে জয়েনিং এর লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। চলো তবে আজকের ক্লাসটা তোমরা শুনে নাও। এবারে আমরা থিওরিজ অফ মেন্টাল নার্সিং গুলো পড়বো। কয়েকটা থিওরি আছে, থিওরিগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো, পড়েছো, শুধু আমি একবার রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট থিওরি। ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড আমাদের ভীষণ রিনোন্ড একজন সাইকিয়াট্রিস্ট, এবং তার দুটো থিওরি আমরা মেইনলি পড়ি। একটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট থিওরি আর একটা হচ্ছে সাইকো অ্যানালিটিক থিওরি। ফার্স্ট আমরা পড়বো পার্সোনালিটি ডেভেলপমেন্ট থিওরি। ফ্রয়েডের ডেভেলপমেন্টাল স্টেজ রয়েছে পাঁচটা: ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, ল্যাটেন্সি স্টেজ আর জেনিটাল স্টেজ। এই পাঁচটা স্টেজ রয়েছে। তাহলে ওরাল স্টেজ হলো আমার বার্থ টু 18 ইয়ার্স অফ এজ হচ্ছে। তাহলে জন্ম থেকে 1.5 বছর বয়স অব্দি থাকছে ওরাল স্টেজ। এই সময়টা কি হচ্ছে, প্লেস অফ স্যাটিসফ্যাকশন হচ্ছে বাচ্চার মুখ, অর্থাৎ সে শাকিং, বাইটিং এসবের মাধ্যমে সে প্লিজার ফিল করছে। এবং এই সময়টাই কি হচ্ছে, অ্যাট বার্থে আমাদের যে সাইকো অ্যানালিটিক থিওরি আমরা পড়বো, ইড ইগো সুপার ইগো, অ্যাট বার্থেই আমাদের ইড ডেভেলপ করছে। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই সময় বেসিক নিড হচ্ছে হাঙ্গার আর থ্রাস্ট এবং স্লিপ, মানে যখন যার সেটা দরকার হচ্ছে সে কাঁদছে এবং তার সাথে সাথে সে সেটা সাপোর্ট পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যাট বার্থ টু 18 মান্থস অব্দি রইলো আমার ওরাল স্টেজ, এবং এই সময় হচ্ছে মেজর সাইট অফ টেনশন এন্ড গ্র্যাটিফিকেশন হচ্ছে মাউথ, লিপস এন্ড টাং, ইনক্লুডস বাইটিং এন্ড সাকিং অ্যাক্টিভিটি। আর ইথ হচ্ছে যে প্রেজেন্ট থাকছে অ্যাট বার্থে। ইগো ডেভেলপস গ্র্যাজুয়ালি ফ্রম রুডিমেন্টারি স্ট্রাকচার প্রেজেন্ট অ্যাট বার্থ, অর্থাৎ আস্তে আস্তে, মানে অ্যাট বার্থে প্রেজেন্ট থাকছে আমার ইথ, এবং তারপরে আস্তে আস্তে ইগো ফর্মেশন হচ্ছে, কিন্তু সেটা অ্যাট বার্থে প্রেজেন্ট থাকছে না। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে যে কোন ড্রাইভটা আমাদের হচ্ছে যে অ্যাট বার্থে প্রেজেন্ট থাকে। ইথ, ইগো, সুপার ইগোর মধ্যে অ্যান্সার হবে ইথ, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমার অ্যানাল স্টেজ, সেটা শুরু হচ্ছে তোমার 18 মাস থেকে 36 ইয়ার্স, অর্থাৎ আমরা 1 থেকে 3 বছর বয়স অব্দিও বলি অ্যানাল স্টেজ। এই সময় হচ্ছে সেন্স অফ গ্র্যাটিফিকেশন হচ্ছে আমার অ্যানাল রিজিয়ন। এই সময়টায় কি হয়, টয়লেট ট্রেনিং স্টার্ট হয় এবং রেকটাল কন্ট্রোল আসে, এবং এই সময়টায় ভলেন্টারি স্ফিংটার কন্ট্রোল তৈরি হয়। এবং এই সময়টায় কি হচ্ছে, তাহলে ফোকাস হচ্ছে তোমার জেনিটাল এরিয়াতে থাকছে, এটা হচ্ছে অ্যানাল স্টেজ। নেক্সট হচ্ছে ফ্যালিক স্টেজ, যেটা হচ্ছে 3 থেকে 5 বছর বয়স অব্দি। এই সময় কি হয়, এই সময় হচ্ছে অপোজিট সেক্সের পেরেন্টসের প্রতি একটা মানে ইন্টিমেসি, বা অপোজিট সেক্সের পেরেন্টসের প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে। মানে গার্ল চাইল্ডরা কি করছে, তাদের ফাদারকে পছন্দ করছে, আর মেল চাইল্ডরা কি করছে, তাদের মাকে পছন্দ করছে, এবং এটাকে আমরা একটা আলাদা করে নাম দিয়েছি। গার্ল চাইল্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স, এবং মেল চাইল্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইডিপাস কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে ইলেকট্রা কমপ্লেক্স এবং ইডিপাস কমপ্লেক্স দেখা যাচ্ছে আমার ফ্যালিক স্টেজে, এবং ইলেকট্রা কমপ্লেক্স দেখা যাচ্ছে গার্ল চাইল্ডের ক্ষেত্রে, ইডিপাস কমপ্লেক্স দেখা যাচ্ছে মেল চাইল্ডের ক্ষেত্রে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসে, মনে রাখবে। নেক্সট হচ্ছে যে ল্যাটেন্সি স্টেজ, যেটা হচ্ছে তোমার 5 থেকে 11 বা 13 বছর বয়স, এবং এই সময়টা কি হচ্ছে, এই সময়টা দেখো ইডিপাস কমপ্লেক্সটা রিজলিউশন হয়ে যাচ্ছে। সেক্সুয়াল ড্রাইভ চ্যানেল ইন্টু সোশ্যালি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিস সাচ এজ স্কুল ওয়ার্ক এন্ড স্পোর্টস, অর্থাৎ এই সময়টায় বাচ্চা কি করছে, যে তাদের অন্যান্য অ্যাক্টিভিটিস এর মধ্যে নিজেদেরকে ইন্ডালজ করছে। এবং এই সময়টায় সুপার ইগো ফর্মেশন হচ্ছে, অর্থাৎ মোরালিটি শিখছে, সে স্কুলে যাচ্ছে এবং সেখান থেকে মোরাল ভ্যালু শিখছে, রুলস রেগুলেশন শিখছে, সেখান থেকে তার সুপার ইগো তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে, ফাইনাল স্টেজ অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আমার জেনিটাল স্টেজ। জেনিটাল স্টেজ কত, 11 থেকে 13 বছর বয়স অব্দি। এটা শুরু হচ্ছে যে তোমার পিউবার্টি বিগিনস উইথ পিউবার্টি অ্যান্ড দ্য বায়োলজিক্যাল ক্যাপাসিটি ফর অর্গাজম ইনভলভস দ্য ক্যাপাসিটি ফর ট্রু ইন্টিমেসি, অর্থাৎ জেনিটাল স্টেজে গিয়ে সে ইন্টিমেসি করছে, এবং এটাই হচ্ছে তোমার সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের লাস্ট স্টেজ। তাহলে এটা হয়ে গেল আমাদের ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, পাঁচটা স্টেজ: ওরাল, অ্যানাল, ফ্যালিক স্টেজ, ল্যাটেন্সি স্টেজ এবং জেনিটাল স্টেজ।
কোন স্টেজটা কোন এজ গ্রুপের ক্ষেত্রে হচ্ছে সেটা মনে রাখতে হবে এবং কোন এজ গ্রুপে কি হচ্ছে সেটা মনে রাখতে হবে। মেইনলি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে ইলেক্ট্রা কমপ্লেক্স এবং ইউডিপাস কমপ্লেক্স কখন দেখা যায়। ঠিক আছে, এই এই থিওরিটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, একদম চার্ট ধরে মুখস্থ করে নেবে। নেক্সট, সাইকো অ্যানালিটিক থিওরি। সাইকো অ্যানালিটিক থিওরি হচ্ছে ইড, ইগো আর সুপার ইগো, এই তিনটে। ইড হচ্ছে আমাদের বেসিক, যেটা আমাদের হচ্ছে যে কি বলবো, প্লেজার প্রিন্সিপাল, অর্থাৎ আমার প্লেজার চাই, এখনই চাই, মানে যেটা চাই আমার এখনই চাই, আমি আর কোনো কিছু জানি না, বুঝি না। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ইড, যেটা অ্যাড বাড়তে প্রেজেন্ট আছে। বাচ্চা কি কিছু বোঝে আমার মা কাজ করছে বলে আমি কাঁদবো না? বোঝে না তো। বাচ্চার এখন খিদে পেয়েছে মানে সে এখনই কাঁদবে এবং তোমাকে এখনই দিতে হবে। এটা হচ্ছে ই। ই কাজ করছে প্লেজার প্রিন্সিপালের উপরে, আর সুপার ইগো কাজ করছে পারফেকশন প্রিন্সিপালের উপরে বা আইডিয়াল প্রিন্সিপাল, অর্থাৎ যেটা আইডিয়াল সেটা সুপার ইগো কন্ট্রোল করছে। ইগো কি করছে? ইগো মাঝখানে থাকছে এবং দুটোকে ব্যালেন্স করছে। মানে ক্লাস চলাকালীন তোমার খিদে পেয়েছে, তো তোমার ইড বলবে যে এখনই খিদে পেয়েছে আমি এখনই খাবো, আর সুপার ইগো বলবে যে না, এখন ক্লাস চলছে, এখন খাওয়াটা রুলস নয়, যখন ক্লাস শেষ হবে তখন তুমি খাবে। এই হচ্ছে আমার ইড আর সুপার ইগোর মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, আর ইগো কি করবে? দুটোকে ব্যালেন্স মেনটেন করে সে চলবে, চেষ্টা করবে। তাহলে ই কাজ করছে প্লিজার প্রিন্সিপালের উপরে, ইগো কাজ করছে রিয়েলিটি প্রিন্সিপালের উপরে, আর সুপার ইগো, যেটাকে আমরা কনসায়েন্সও বলে থাকি, এটা কাজ করছে পারফেকশন বা আইডিয়াল প্রিন্সিপালের উপরে। ঠিক আছে, তাহলে এই তিনটে হচ্ছে যে ই, ইগো, সুপার ইগো আমাদের পড়ছে সাইকো অ্যানালিটিক থিওরির মধ্যে, এবং এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই থিওরি ভীষণ ইম্পর্টেন্ট। A strong and mature ego that helps to shape an ideal personality of an individual. তাহলে স্ট্রং এবং ম্যাচিওর ইগো যদি হয় তাহলে সে একটা আইডিয়াল পার্সোনালিটি ফর্মেশন করতে হেল্প করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টাল থিওরি। সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টাল থিওরি দিয়েছে আমাদেরকে কে? এরিক এরিকসন। এরিকসনের যে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টাল স্টেজ রয়েছে, এখানে রয়েছে 8টা স্টেজ। এই 8টা স্টেজের নাম মুখস্থ করতে হবে। কি কি রয়েছে দেখো। ফার্স্ট স্টেজে রয়েছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। এটা ইনফ্যান্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এজ গ্রুপ কত? এজ গ্রুপ হচ্ছে তোমার 0 to 18 মান্থস, অর্থাৎ যেটা আগেরটায় ছিল সেটা হচ্ছে 0 to 18 মান্থসের এজের ক্ষেত্রে আমরা ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ যদি এই সময় তার ট্রাস্ট ফরমেশন হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে কিন্তু সে সারা জীবন ধরে মিসট্রাস্টই দেখাবে। ট্রাস্ট কিভাবে ফরমেশন হবে? এই সময়ে ওরাল গ্র্যাটিফিকেশন তাকে আমরা করলাম, এবং ওরাল গ্র্যাটিফিকেশনের সাথে সাথে যখন সে সমস্ত কিছু তার নিডগুলো ফুলফিল হচ্ছে, তখন সে আস্তে আস্তে তার মাকে, বাবাকে, মানে তার মানে তার যে আশেপাশে লোকজন রয়েছে তাদের প্রতি একটা ট্রাস্ট ডেভেলপমেন্ট হচ্ছে। কেন? কারণ তার নিড গুলো ফুলফিল হচ্ছে। সেই ট্রাস্ট ডেভেলপমেন্ট যদি তার না হয় তখন তৈরি হবে মিসট্রাস্ট। ঠিক আছে, এবং এটা দেখা যাচ্ছে আমার ইনফেন্টের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে যে অটোনমি ভার্সাস সেম এন্ড ডাউট। অটোনমি ভার্সাস সেম এন্ড ডাউট কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে টডলারদের ক্ষেত্রে। ঠিক আছে, অটোনমি অর্থাৎ এই সময় বাচ্চারা কি করছে? এই সময় বাচ্চারা কি করছে? বাচ্চারা নিজেদের মধ্যে একটা নিজে থেকে করার চেষ্টা করছে। অটোনমি অর্থাৎ এই সময় যেমন টয়লেট ট্রেনিং হচ্ছে, এই যে এই এজ গ্রুপটার ক্ষেত্রে বললাম টয়লেট ট্রেনিং হচ্ছে, সে নিজে থেকে বয়েল ব্লাডার কন্ট্রোল করতে পারছে। এই সময় যদি অটোনমিটা তৈরি না হয় তাহলে তার ক্ষেত্রে কি তৈরি হবে? শেম অ্যান্ড ডাউট, অর্থাৎ নিজের প্রতি তার ডাউট ফিল করবে। অর্থাৎ তাকে টয়লেট ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তারপরেও করতে করতে যখন সে করতে পারছে না তখন কি গিয়ে তার কিন্তু শেম অ্যান্ড ডাউট ফিল কাজ করবে। এটা হচ্ছে তোমার টডলার এজ গ্রুপের জন্য। নেক্সট হয়ে যাচ্ছে ইনিশিয়েটিভ ভার্সাস গিল্ট, যেটা প্রি স্কুলের ক্ষেত্রে দেখা যায়। এখানটায় আমাদের এজ গ্রুপ হবে 3 to 6 ইয়ার্স অফ এজ। 3 to 6 ইয়ার্স অফ এজে প্রি স্কুল চাইল্ডরা কি করবে? এখানটায় তারা একটা ইনিশিয়েটিভ নেবে নিজে থেকে কাজ শেখার জন্য। তাহলে নিজে থেকে কাজ শেখার জন্য ইন্ডাস্ট্রি ভার্সাস সরি ইনিশিয়েটিভ ভার্সাস গিল্ট দেখা যাবে। ইনিশিয়েটিভ ভার্সাস গিল্টের ক্ষেত্রে কি হবে? বাচ্চা ইনিশিয়েটিভ নেবে, ধরো বাচ্চা নিজে থেকে খেতে শিখছে, নিজে থেকে জামা পরতে শিখছে, ব্রাশ করতে শিখছে, জুতো পরতে শিখছে, সমস্ত কিছু নিজে থেকে করতে শিখছে। অর্থাৎ সে সমস্ত কিছু শেখার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছে। যখন সে সেই ইনিশিয়েটিভটা তুমি তাকে নিতে দিচ্ছ না, বা তুমি তাকে হচ্ছে যে সমস্ত কিছু করে দিচ্ছ, বা তাকে তুমি বাধা দিচ্ছ শেখার জন্য, তখন তার মধ্যে কি মনে হবে? যে আমি কিছু শিখতে পারছি না বা আমি কিছু জানি না। তার মধ্যে একটা গিল্ট কাজ করছে, এবং তার তখন মনে হচ্ছে যে আমি বোধহয় করতে পারি না বা আমি বোধহয় জানি না। এবং এই সময়ই হচ্ছে যে তার মধ্যে একটা কনফ্লিক্ট বা অ্যাংজাইটি এগুলো কিন্তু তার মধ্যে তৈরি হবে। যদি তোমার সেই ইনিশিয়েটিভটা যদি তার না তৈরি হয় তখন তার ক্ষেত্রে অপোজিটলি গিল্ট তৈরি হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। এখানটা কি হচ্ছে? ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিনিটি বলতে এখানটা কি হচ্ছে? এই সময়টায় বাচ্চা হচ্ছে যে নিজে স্কুলে যাচ্ছে, স্কুলে শুরু হয়ে গেল, স্কুলে যাচ্ছে, স্কুলে সে পড়াশোনা করছে, অন্যদের সাথে মিশছে, প্রথমবার সমস্যা মানে আরো সেম এজ গ্রুপের চাইল্ডের সাথে মেশার সাথে সাথে কি হচ্ছে? নিজের যে একটা এবিলিটি, তার প্রতি একটা কনফিডেন্স তৈরি হচ্ছে। পড়া বলতে পারছে, বা ধরো সে নিজে নিজে স্কুলে যাচ্ছে আসছে, এই যে সমস্ত কিছু শিখছে আস্তে আস্তে, সেটা তার মধ্যে একটা ইন্ডাস্ট্রি বা তার মধ্যে একটা কনফিডেন্স লেভেল তৈরি হচ্ছে।
যদি নিজে নিজে কিছু টাস্ক কমপ্লিট করতে পারছে, সেটা সেন্স অফ অ্যাচিভমেন্ট বা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট তৈরি হচ্ছে তার মধ্যে। এবং এই সময় যদি সে না সেটা করতে পারে, তাহলে কি হবে, তার মধ্যে একটা ইনফেরিয়রিটি ফিল আসবে। ইনফেরিয়র মানে কি? ইনফেরিয়র মানে আমি কিছু পারি না বা আমি কিছু বুঝি না, অর্থাৎ নিজেকে ইনফেরিয়র ফিল করা বা নিজেকে পিছিয়ে পড়েছি এরকম একটা ভাবনা। তো যখন চাইলে সেই সেন্স অফ অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করতে পারবে না, বা তার মধ্যে যখন সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টটা আসবে না, তখন সে ফিল করবে যে আমি বোধহয় সবার থেকে পিছিয়ে পড়ছি। তো তখন তার মধ্যে তৈরি হবে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি। বুঝতে পারলেন? তাহলে ইনফেরিয়রিটি মানে বাচ্চার মধ্যে যদি ইন্ডাস্ট্রি না তৈরি হয়, তাহলে তৈরি হবে তার মধ্যে ইনফেরিয়রিটি, অর্থাৎ বাচ্চা নিজেকে ইনফেরিয়র ফিল করবে। বুঝতে পারলে? নেক্সট হচ্ছে আইডেন্টিটি। ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম ইনিশিয়েটিভ মানে করার মানে করার চেষ্টা করছে ইনিশিয়েটিভ, হ্যাঁ। আর ইন্ডাস্ট্রি মানে কি ওটাও মানে করার চেষ্টা না, করছে। ইন্ডাস্ট্রি ইনিশিয়েটিভ মানে হচ্ছে যে কোনো কিছু কাজ শুরু করার ইচ্ছে। ইনিশিয়েটিভ মানে কি? ধরো আমি একটা ইনিশিয়েটিভ নিলাম যে আমি এই কাজটা কমপ্লিট করবো বা আমি এই কাজটা করবো, এটা একটা আমি ইনিশিয়েটিভ নিলাম। এইবারে আমি কাজটা করছি, কাজ করতে করতে হচ্ছে যে যখন আমি সেই কাজটা কমপ্লিট করছি, তখন আমার একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট কাজ করছে, বা আমি নিজেকে কনফিডেন্ট ফিল করলাম যে আমি এটা কাজটা করেছি, আমার সেটা ভালো হয়েছে, কমপ্লিট হয়েছে, সবাই ভালো বলছে। তাহলে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট কাজ করলো তো। ইনিশিয়েটিভ মানে আমি একটা কাজ শুরু করার ইচ্ছে প্রকাশ করছি বা কাজটা আমি করতে শুরু করছি, মানে ইনিশিয়েটিভ নিতে পারছে বাচ্চা এবং সেই ইনিশিয়েটিভ নিয়ে সে কাজগুলো করছে। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্টের মধ্যে যেটা তৈরি হচ্ছে যে বাচ্চা যে কোনো কাজ করার ইনিশিয়েটিভ দেখাচ্ছে। এই যে 3 থেকে 6 বছরের যে বাচ্চারা হয়, এই সময়টা তারা সবকিছু নতুন নতুন শিখতে শুরু করে না। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হচ্ছে, যখন বাচ্চা বাড়ি থেকে বেরোচ্ছে, স্কুলে যাচ্ছে, তখন সে কি করছে, আস্তে আস্তে তার নিজের মধ্যে একটা কনফিডেন্স ক্রিয়েট করছে। আস্তে আস্তে নিজের মধ্যে নিজের যে এবিলিটিস গুলো রয়েছে, সেই এবিলিটিস গুলো তার তৈরি হচ্ছে, এবং যখন সে সেগুলো কমপ্লিট করছে, তার মধ্যে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট কাজ করছে, একটা কনফিডেন্স বিল্ড করছে, সেটাকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রি। আর যখন সেটা হতে পারছে না, তখন সেটা হচ্ছে তোমার ইনফেরিয়রিটিতে চলে যাচ্ছে, অর্থাৎ সে ইনফেরিয়র ফিল করছে। ইনিশিয়েটিভ যদি তাকে না নিতে দেওয়া হয় বা ইনিশিয়েটিভ যদি সে না করতে পারে, তখন তার মধ্যে গিল্ট তৈরি হবে। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হয়, ইন্ডাস্ট্রি যদি মানে সে যদি সেই অ্যাচিভমেন্টটা না গ্রো করতে পারে তার মধ্যে, তাহলে সে নিজেকে ইনফেরিয়র ফিল করবে। বুঝতে পারলে? হ্যাঁ। হুম। এরপরে দেখো আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এটা হচ্ছে অ্যাডোলসেন্স এজ গ্রুপ চলে এলো, অর্থাৎ স্কুলটা মোটামুটি শেষ হলো, এরপরে তোমার আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন শুরু হচ্ছে তোমার 13-14 থেকে 20, বা মানে কলেজ কলেজ এজ গ্রুপ যেটা, সেই রকম এজ গ্রুপ থেকে তোমার শুরু হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। সরি, হ্যাঁ এটাই তো বলছিলাম, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এখানটায় কি হচ্ছে, নিজের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে। ঠিক আছে? যে আমি একজন ইন্ডিভিজুয়াল, আমাকে কাজ করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, বা আমাকে একটা কাজ করতে হবে, এই যে একটা নিজেকে সেলফ একটা আইডেন্টিটি তৈরি করা, এই আইডেন্টিটিটা তৈরি করার জন্য সে চেষ্টা করছে, এবং যখন সে সেটা পারছে না, তখন তার মধ্যে একটা রোল কনফিউশন কাজ করছে। ঠিক আছে? অর্থাৎ ধরো আমি একটা কিছু করবো বলে ভেবেছি এবং আমি সেটা করছি বা করার চেষ্টা করছি, যখন আমি সেটা করতে পারছি না, তখন আমার মধ্যে কনফিউশন ক্রিয়েট হবে, যে একটা যে আমি এটা করতে পারলাম না বা কিছু, রোল কনফিউশন, সেটাকে বলছে যে রোল কনফিউশন ক্রিয়েট হবে। নেক্সট হচ্ছে তোমার ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। এই সময় মেন টার্গেট হচ্ছে যে লাভ, অর্থাৎ ইন্টিমেসি চাইছে, অর্থাৎ এই সময় একটা লাভিং রিলেশনশিপ বা হচ্ছে যে একটা মিনিংফুল পার্টনার, এই সময়টা তার দরকার। ইন্টিমেসি ভার্সেস আইসোলেশনে যেই এজ গ্রুপটা রয়েছে, সেটা হচ্ছে তোমার 18 to 25 ইয়ার্স। এই সময় একটা ফ্যামিলি ফরমেশন হচ্ছে, বিয়ে হচ্ছে, নিজেদের মধ্যে একটা লাভিং রিলেশনশিপ তৈরি হচ্ছে এই সময়টা, এবং যদি সেটা ফুলফিল হয় তাহলে ইন্টিমেসি হলো, যদি সেটা না ফুলফিল হয় তাহলে সে নিজেকে আইসোলেট করে দিচ্ছে, এবং তার মনে হচ্ছে যে মানে আমি এসবের জন্য হয়তো নয়, এবং আমার নিজেকে মানে তার নিজেকে আইসোলেট মনে হচ্ছে, সেই সমস্ত কিছু থেকে নিজেকে আইসোলেট করে নিচ্ছে। এটা হচ্ছে তোমার আইসোলেশন। নেক্সট আসছে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। এটা হচ্ছে তোমার মিডিল এজ গ্রুপ, এবং এই এজ গ্রুপটা হচ্ছে তোমার ধরো 25-30 থেকে তারপরে তোমার 45-50, এইরকম এজ গ্রুপটা ক্ষেত্রে। এখানটা কি হচ্ছে, এই সময়টা তার ফ্যামিলি ফরমেশন হচ্ছে, অর্থাৎ চিলড্রেন্স তৈরি হচ্ছে, তাদেরকে তারা পড়াশোনা শেখানো, তাদেরকে তৈরি করা, এবং তার সাথে সাথে নেক্সট জেনারেশন বিল্ড করছে, এবং নিজে নিজে থেকে কিছু করার চেষ্টা করছে। অর্থাৎ কাউকে কাউকে তুমি দেখবে যে নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য আরো পড়াশোনা করছে, বা আরো জবের ক্ষেত্রে আরো ভালো ভালো জায়গায় জব ইন্টারভিউ দিচ্ছে, ভালো করে চেষ্টা করছে নিজেকে আরো ইমপ্রুভমেন্ট করার, অর্থাৎ ইমপ্রুভমেন্ট করতে চাইছে। আর আদারওয়াইজ সে কি করছে, সে একটা জায়গায় নিজেকে ফিক্স করে দিল, অর্থাৎ আমি একই জিনিস নিয়ে আমার 10-15 বছর 20 বছর চলে গেল, স্ট্যাগনেশন। অর্থাৎ হয় সে নিজেকে ক্রিয়েটিভ ওয়েতে আরো ইমপ্রুভ করবে, আদারওয়াইজ সে একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যাবে, এবং সেভাবেই তার পুরো লাইফটা সে কাটিয়ে দেবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। আর লাস্ট আছে ইগো ইন্টিগ্রিটি ভার্সাস ডিসপেয়ার, যেটা হচ্ছে তোমার উইজডম বা জ্ঞান, এবং এটা হচ্ছে তোমার
অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি ফর ওয়ান সেলফ অ্যান্ড লাইফ, অর্থাৎ নিজের লাইফের শেষের দিকে ম্যাচুরিটি চলে এসছে এই সময়, এবং সেই সময় কি হচ্ছে লাস্ট মানে লাস্ট স্টেজে চলে এসছে লাইফে, এবং এটা তোমার মানে 50 আফটার 52 লাইফ যে লাস্ট ইয়ারটা সেই সময়টা ম্যাচুরিটি। তো সেই সময় নিজেকে বোঝা, নিজেকে শেখা, নিজের ইগো তৈরি করা, বা হচ্ছে তোমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন যদি আমি বলি সেরকম নিজেকে সেই জায়গাতে নিজেকে বিল করা, বা ডিসপেয়ার, মানে কোনো কিছুই নয়, এমনি ভাবেই দিন কাটবে এবং শেষ হবে। এই হচ্ছে তোমার ইগো, ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। ঠিক আছে, এই হলো তোমার এরিকসনের স্টেজ অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের টোটাল 8টা স্টেজ। এখান থেকে তোমাদেরকে যেটা পড়তে হবে, এই 8টা স্টেজের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথম 5টা স্টেজ এই তোমার আইডেন্টিটি, ট্রাস্ট ভার্সেস মিস্ট্রাস্ট কোন এজ গ্রুপের ক্ষেত্রে দেখা যায় সেটা। তার সাথে সাথে ধরো এরকম ভাবে যে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিনিটি কোন এজ গ্রুপে দেখা যায়, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। বা হচ্ছে যে স্কুল এজ গ্রুপের ক্ষেত্রে কি দেখা যায় বলে 4টে অপশন দিয়ে দিল, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে তোমার এইরকম ভাবে কোশ্চেন আসবে যে কোন এজ গ্রুপের ক্ষেত্রে কোন স্টেজ অফ ডেভেলপমেন্টটা কাজ করছে। ঠিক আছে, এটা হলো তোমার এরিকসনের স্টেজ অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। নেক্সট হলো, নেক্সট হচ্ছে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আমাদেরকে দিয়েছে জিন প্যাজেট। জিন প্যাজেটের কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরির মধ্যে 4টে স্টেজ রয়েছে। কি কি রয়েছে? সেন্সরি মোটর স্টেজ রয়েছে, প্রি অপারেশনাল স্টেজ রয়েছে, কমপ্লিট অপারেশন, এবং লাস্ট হচ্ছে ফর্মাল অপারেশন। এই 4টে স্টেজ রয়েছে, 4টে স্টেজের নাম মনে রাখতে হবে এবং কোন স্টেজে কি হচ্ছে সেটা মনে রাখতে হবে। তাহলে দেখো, সেন্সরি মোটর মানে হচ্ছে সেন্সরি প্লাস মোটর, অর্থাৎ সেন্স অর্গান ডেভেলপ হচ্ছে এবং তার সাথে সাথে মোটর ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে সেন্সরি মোটরে কি হচ্ছে দেখো, এটা আমার বার্থ টু 2 ইয়ার্স অব্দি বয়সে আমরা দেখতে পাচ্ছি। চাইল্ড ডেভেলপস আ সেন্স অফ সেলফ অ্যাজ সেপারেট ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য কনসেপ্ট অফ অবজেক্ট পারমানেন্স, দ্যাট ইজ tangible objects do not cease to exist just because they are out of sight. He or she begins to form mental images. অর্থাৎ আমার চোখের সামনে থেকে কোনো একটা জিনিস সরে গেল মানে সেই জিনিসটা এক্সিস্ট করে না, এইটা তার মাথায় মানে এটা সে আস্তে আস্তে বুঝতে পারছে। অর্থাৎ তার মধ্যে একটা মেন্টাল ইমেজ তৈরি হচ্ছে যে এটা আমার চোখের সামনে নেই মানে এটা অন্য কোথাও আছে, চোখের সামনে নেই মানে সেটা এক্সিস্ট করে না, এই জিনিসটা সে বুঝতে পারবে। ঠিক আছে, অর্থাৎ সেন্সরি ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাথে সাথে তার মোটর ডেভেলপমেন্টও হচ্ছে। সেকেন্ড স্টেজের হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, যেখানটা তোমার দেখা যাচ্ছে 2 থেকে 6 বছর বয়সে বাচ্চাদের ক্ষেত্রে। এখানটায় কি হচ্ছে, চাইল্ড ডেভেলপস দ্য এবিলিটি টু এক্সপ্রেস সেলফ উইথ ল্যাঙ্গুয়েজ, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ সিম্বলিক জেস্টার্স অ্যান্ড বিগিনস টু ক্লাসিফাই অবজেক্ট। অর্থাৎ নিজের কথাগুলো সে শব্দের মাধ্যমে, জেস্টার্স এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে। 2 থেকে 6 বছর মানে বাচ্চা সমস্ত কথাবার্তা বলতে শিখছে, এবং সেই সময় তার সবসময় চেষ্টা এটাই থাকবে যে নিজের কথা বা নিজের পয়েন্টটা সে বোঝানোর চেষ্টা করবে, কথার মাধ্যমে বোঝাবে, বা হচ্ছে যে তোমার সিম্বলিক জেস্টারের মাধ্যমে সে বলতে পারবে, এবং বিভিন্ন অবজেক্টকে সে ক্লাসিফাই করতে পারবে। এটা হয়ে গেল তোমার প্রি অপারেশনাল স্টেজ। নেক্সট হচ্ছে কমপ্লিট অপারেশনাল। কমপ্লিট অপারেশনালটা দেখা যাচ্ছে 6 থেকে 12 বছর বয়সের মধ্যে। এখানটা কি হচ্ছে, দ্য চাইল্ড বিগিনস টু অ্যাপ্লাই লজিক টু থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ড স্পেশিয়ালিটি অ্যান্ড রিভার্সিবিলিটি, অ্যান্ড ইজ ইনক্রিজিংলি সোশ্যাল অ্যান্ড এবল টু অ্যাপ্লাই রুলস, হাউএভার থিঙ্কিং ইজ স্টিল কমপ্লিট। তাহলে এখানটায় কি হচ্ছে, চাইল্ড কি করছে, তার লজিকটাকে অ্যাপ্লাই করছে থিঙ্কিং এর মধ্যে, অর্থাৎ শুধুমাত্র সে ভাবছে না, তার সাথে সাথে তার নিজের মধ্যে কিছু লজিক তৈরি করছে, এবং লজিক তৈরি করে সে আস্তে আস্তে জিনিসপত্রগুলো বোঝার বা ভাবার চেষ্টা করছে। ঠিক আছে, এবং এই সময়টা কি হচ্ছে, থিঙ্কিংটা অ্যাকচুয়ালি তার ডেভেলপ হচ্ছে। থিঙ্কিং যে ক্যাপাসিটি, থিঙ্কিং এর মধ্যে যে সে লজিক দিয়ে ভাবা বা থিঙ্কিং ক্যাপাসিটি যেটা, সেটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে কমপ্লিট অপারেশনাল স্টেজে। আর লাস্ট আছে ফর্মাল অপারেশন। এখানটা কি হচ্ছে, 12 to 15 ইয়ার্স এন্ড বিয়ন্ড, অর্থাৎ 12 থেকে 15 এবং তারপরের এজ গ্রুপের ক্ষেত্রে। এখানটা কি হচ্ছে, দ্য চাইল্ড লার্নস টু থিঙ্ক অ্যান্ড রিজন ইন অ্যাবস্ট্রাক্ট টার্মস, ফার্দার ডেভেলপস লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড রিজনিং অ্যান্ড অ্যাচিভস কগনিটিভ ম্যাচুরিটি। অর্থাৎ এই জায়গাতে গিয়ে ফর্মাল অপারেশনের ক্ষেত্রে গিয়ে তার টোটাল যে তার ম্যাচুরিটি আসছে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা তার ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ এই সময় সে নিজে নিজে কিছু, নিজের থেকে কিছু ভাবা এবং নিজে থেকে কিছু তৈরি করা, এবং তার মানে ম্যাচুরিটি যেটাকে বলছি আমরা, টোটাল ম্যাচুরিটি, সেটা আমার লাস্ট স্টেজে গিয়ে অর্থাৎ ফর্মাল অপারেশন স্টেজে গিয়ে মানে তৈরি হচ্ছে, টোটাল কমপ্লিট হচ্ছে। তাহলে 4টে স্টেজ হলো, সেন্সরি মোটর যেখানে সেন্স অর্গান ডেভেলপ হলো, এবং মোটর ডেভেলপমেন্ট হচ্ছে অর্থাৎ চোখের বাইরে কোনো কিছু চলে গেলেও সেটা যে এক্সিস্ট করে সেই মেন্টাল ইমেজটা সে তৈরি করে নিচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার সেন্সরি মোটর। সেকেন্ড হচ্ছে তোমার প্রি অপারেশনাল, যেখানে হচ্ছে যে সিম্বলিক জেস্টার্স এর মাধ্যমে, ভাষার কথাবার্তার মাধ্যমে সে তার নিজের ভাব প্রকাশ করতে চেষ্টা করবে, অর্থাৎ নিজের যে কথাগুলো সেটা সে বলতে চেষ্টা করবে। থার্ড হচ্ছে তোমার কমপ্লিট অপারেশনাল, যেখানটা সে কি করবে, বিভিন্ন জিনিসের প্রতি সে একটা লজিক লাগানোর চেষ্টা করবে, তার থিঙ্কিং, এবং তার থিঙ্কিং এর মাধ্যমে সে লজিকটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আর ফোর্থ চলে আসবে কি ফর্মাল অপারেশন, যেখানে তার টোটাল কগনিটিভ ম্যাচুরিটি চলে আসছে, অর্থাৎ
সে এরপর থেকে তার মানে সেই যে ম্যাচুরিটি লেভেলটা সে অ্যাচিভ করলো, সেখান থেকে সে কিন্তু সমস্ত জিনিসটা সে বুঝতে পারবে, লজিক্যাল থিঙ্কিং করতে পারবে এবং সমস্ত কিছু সে বুঝতে পারবে, রিজনিং থিঙ্কিং সমস্ত কিছু তার ন্যাচুরালি ডেভেলপ করে যাবে। এই হচ্ছে আমার 4টে স্টেজ প্যাজেসের থিওরি। ঠিক আছে, এরপরে ম্যাডাম কনসেপ্টটা একবার বলুন। বলো বলো। কনক্রিট অপারেশন। কনক্রিট অপারেশন, কনক্রিট অপারেশনের ক্ষেত্রে বাচ্চার থিঙ্কিংটা ডেভেলপ হচ্ছে। মানে ধরো প্রথম দুটো স্টেজে তো থিঙ্কিং ডেভেলপ হচ্ছে না, সে অ্যাকচুয়ালি এই এক্সটার্নাল মানে সে এই পৃথিবীতে আসার পরে প্রথম থেকেই তার প্রথমে সেন্স অর্গান গুলো ডেভেলপ করলো, আস্তে আস্তে হাঁটা চলা শিখলো, তারপরে সে আস্তে আস্তে অপারেশনাল স্টেজে গিয়ে কথাবার্তা বলা শিখলো। এবার শুধুমাত্র এতদিন সে দেখলো, বুঝলো এবং হাত পা নাড়িয়ে নিজের কথাটা বলতে চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো। এরপরে যখন কমপ্লিট অপারেশনাল স্টেজে আছে, যখন 6 থেকে 12 বছর বয়স হচ্ছে, তখন সে তার নিজের একটা বুদ্ধি তৈরি হচ্ছে, নিজে থেকে সে একটা কিছু ভাবতে পারছে এবং ভেবে ভেবে সে কি করছে, নিজের একটা কথার মধ্যে একটা লজিক দিতে পারছে। বা লজিক্যাল থিঙ্কিং যদি আমি বলি, বা হচ্ছে যে তোমার মানে কোনো কিছু একটা বোঝা বা যেটা বোঝার ক্যাপাসিটি তৈরি করা, যে তুমি তোমার বাচ্চাকে কিছু একটা বোঝালে, সে বুঝলো, সেই বোঝার ক্ষমতাটা তৈরি হতেই তার লাগছে 6 থেকে 12 বছর বয়স, যেটাই তোমার কমপ্লিট অপারেশনাল স্টেজটা চলছে। মানে তার আগে তুমি বাচ্চাকে বোঝালে হয়তো বাচ্চা বোঝে না, সবসময় কি সব বাচ্চা তুমি একটা ছোট 3 বছরের বাচ্চাকে বোঝালে, দেখো বাবু এই সমস্যা, সে কি বুঝবে? তার তো বোঝার সেই ক্ষমতাটাই তৈরি হয়নি। কিন্তু যখন সে এই এজ গ্রুপের মধ্যে যাচ্ছে, 6 থেকে 12 বছর, জিম পেজেট বলছে যে এই যখন যখন এজ গ্রুপ হচ্ছে, তখন সে কি করছে, তার নিজের লজিক সে অ্যাপ্লাই করতে পারছে। বা তাকে যখন তুমি কিছু বোঝাতে যাচ্ছ, তখন সে সেটা বুঝতে পারছে এবং সে হচ্ছে যে মানে টোটাল জিনিসটা তার আস্তে আস্তে থিঙ্কিং এবং লজিক, মানে লজিক থিঙ্কিং রিজনিং এই জিনিসগুলো তার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করছে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? আর ফর্মাল অপারেশনে গিয়ে কি হচ্ছে, তার এই যে মানে কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি, থিঙ্কিং ডেভেলপমেন্ট তো। কগনিটিভ কথাটার অর্থ কি? কগনিটিভ কথাটার অর্থ হচ্ছে থিঙ্কিং বা তোমার যেটা চিন্তা ভাবনা নলেজ এগুলো ডেভেলপ করা। তাহলে এই ডেভেলপমেন্টাল স্টেজটাই তো আমরা পড়ছি, তাহলে সেই স্টেজটা আমার তৈরি হচ্ছে, থিঙ্কিং রিজনিং এর স্টেজটা আমার তৈরি হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজে এসে, এবং লাস্ট স্টেজে ফর্মাল অপারেশনে গিয়ে সেটা কমপ্লিট হচ্ছে। সেইখানটা গিয়ে টোটালি ফার্দারটা ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, টোটাল লজিক্যাল থিঙ্কিং রিজনিং সে সেই এই জায়গাটা এসে করতে পারবে। তার মানে ফর্মাল অপারেশনাল স্টেজে কি টোটাল ডেভেলপমেন্টাল প্রসেসটা কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার? এরপরে আসছি ম্যাসলোস হায়ারার্কি অফ নিড। ম্যাসলোস হায়ারার্কি অফ নিডটা তোমরা সবাই জানো, এই ডায়াগ্রামটা দেখে নাও। বেসিকে রয়েছে ফিজিওলজিক্যাল নিড, যেখানে এয়ার ওয়াটার ফুড শেল্টার শিপ এইগুলো রয়েছে। সেকেন্ড হচ্ছে সেফটি নিড, যেখানে পার্সোনাল সেফটি সিকিউরিটি এমপ্লয়মেন্ট এগুলো থাকছে। থার্ড আসছে লাভ অ্যান্ড বিলঙ্গিং, অর্থাৎ যখন সেফটি সিকিউরিটি গুলো হয়ে গেল, তখন আসছে ফ্রেন্ডশিপ ইন্টিমেসি ফ্যামিলি এই জিনিসগুলো। সেটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তার মনে হচ্ছে আমার একটু রেসপেক্ট প্রয়োজন, একটু রেকগনিশনের প্রয়োজন, বা আমার একটু মানে সোসাইটাল স্টেটাসের প্রয়োজন সেগুলো। এবং সেই সবগুলো যখন অ্যাচিভমেন্ট হচ্ছে, তখন তার মনে হচ্ছে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ আমি কে, সেটার খোঁজে সে বেরোচ্ছে। আমি কে, আমি কেন, আমি কি করি, এটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে এখান থেকে কোশ্চেন আসে হায়ারার্কি অফ নিডের হাইয়েস্টে কি রয়েছে, সে অ্যান্সার হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আর বাকি লাস্ট থেকে আস্তে আস্তে মানে বেসিক নিড ফুলফিলমেন্ট তার পরের স্টেজে আমরা ডেভেলপ করি। ঠিক আছে, নেক্সট চলো। এরপর রয়েছে বিহেভিয়ারাল থিওরি। বিহেভিয়ারাল থিওরির মধ্যে রয়েছে তোমার ক্লাসিক্যাল কন্ডিশনিং আর অপারেন্ট কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং দিয়েছে আমাদেরকে ইভান পাভলভ, আর অপারেন্ট কন্ডিশনিং দিয়েছে আমাদেরকে বিএফ স্কিনার। ক্লাসিক্যাল কন্ডিশনিংটা কি, ইভেন পাভলভের একটা ডগের উপর এক্সপেরিমেন্ট ছিল, এই ছবিটা দেখো তোমরা। এখানে হচ্ছে যে একটা আমাদের কন্ডিশন স্টিমুলাস, একটা হচ্ছে মানে একটা স্টিমুলাস আমরা দেব এবং তারপরে আমরা দুটো স্টিমুলাসকে একসাথে করব। মানে প্রথমে আমাকে এক্সপেরিমেন্টে এরকম ভাবে ছিল, প্যাভলভ একটা ডগ নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন, যেখানে তাকে ফুড দিলে সে তার স্যালাইভা সিক্রেশন হতো। এটা হচ্ছে ছিল ফার্স্ট। তো ফুড দিলে স্যালাইভা সিক্রেশন হচ্ছে, এবং নেক্সট হচ্ছে যে একটা বেল, যেখানে ঘন্টা বাজালে তো স্যালাইভা সিক্রেশন হবে না। তো প্যাভলভ কি করলেন, এই দুটো জিনিসকে একসাথে দিলেন, অর্থাৎ যখন সে বেল দিলেন এবং তার সাথে সাথে দিলেন ফুড। যখন সে দুটো একসাথে দিলেন, তখন কি হচ্ছে, একসাথে দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে 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 কি হলো, যে একটা সময় গিয়ে ওই বেল দেওয়ার সাথে সাথে ডগের স্যালাইভা সিক্রেশন হতে শুরু করলো। তাহলে প্রথমে ফুড দিলে তার স্যালাইভা সিক্রেশন হতো, এবং তার সাথে সাথে প্যাভলভ কি করলেন, কন্ডিশনিং এর ক্ষেত্রে সে অ্যাড করলেন যে একটা নিউট্রাল স্টিমুলাস, যেটা হচ্ছে একটা বেল। অর্থাৎ খাবারও দিচ্ছেন, তার সাথে ঘন্টাও দিচ্ছেন। যখন দুটোকে একসাথে ম্যাচ করে করে তিনি দিলেন এবং কিছুদিন প্র্যাকটিস করলেন, তারপরে দেখা যাচ্ছে যে শুধু বেলের শব্দ শুনেই সে তার হচ্ছে যে স্যালাইভা সিক্রেশন হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং। ঠিক আছে, তাহলে ক্লাসিক্যাল কন্ডিশনিং এর এক্সাম্পল হচ্ছে তোমার প্যাভলভের পরীক্ষা, এবং প্যাভলভ এটা আমাদেরকে ক্লাসিক্যাল কন্ডিশনিংটা দিয়েছিল। নেক্সট হচ্ছে আমাদের অপারেন্ট কন্ডিশনিং।
অপারেন্ট কন্ডিশনিং দিয়েছে আমাদেরকে বিএফ স্কিনার। এখানে এই ছবিটা দেখো, অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে আমাদেরকে বিএফ স্কিনার বলেছে যে আমরা কোনো একটা যেটা ডিজায়ার্ড, যেটা আমাদের রেসপন্স আমাদের প্রয়োজন, সেই ডিজায়ার রেসপন্সটা পাওয়ার জন্য আমরা হচ্ছে যে তাদেরকে রিইনফোর্সমেন্ট দেবো বা রিওয়ার্ড দেবো। অর্থাৎ যেটা আমি করতে চাইছি, কাউকে দিয়ে কিছু করাতে চাইছি, সেটা যখন সে করবে সেটা পজিটিভ রিইনফোর্সমেন্ট হলো, আর যখন সে সেটা করবে না তখন তাকে আমরা নেগেটিভ রিইনফোর্সমেন্ট দেবো। সে একটা পরীক্ষা করেছিল, বিএফ স্কিনার একটা টেস্ট করেছে র্যাটের ওপরে, ইঁদুরের ওপরে। সেখানে হচ্ছে যে একটা লিভার দেওয়া হয়েছে, যে লিভারটা ডাউন করলে সে হচ্ছে যে খাবার পেত, ঠিক আছে, এবং সেটা তার কাছে রিওয়ার্ড, যখন ইঁদুর খাবার পাচ্ছে না সেটা তার কাছে রিওয়ার্ড হচ্ছে। আরেকটা জায়গা আরেকটা লিভার রয়েছে যেটাকে ডাউন করলে সে হচ্ছে যে ইলেকট্রিক শক পেত, সেটা কিনা তার জন্য নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তাহলে ইলেকট্রিক শকটা তার ডিজায়ার্ড নয়, সে সেটা পাচ্ছে একটা লিভার না মানে, আর একটা লিভার না মানে সে খাবার পাচ্ছে। এবং এইভাবে কিছুদিন করতে 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 যখন আস্তে আস্তে দেখা গেল যে সে সবসময় খাবারের লিভারটাই ডাউন করছে এবং সেখান থেকে সে খাবার নিচ্ছে, কিন্তু যেখানটায় তোমার শক পাচ্ছিল সেই লিভারটা সে আর ডাউন করছে না, ঠিক আছে। অর্থাৎ আমি যে ডিজায়ার্ড বিহেভিয়ারটা চাইছিলাম, সেই ডিজায়ার্ড বিহেভিয়ারের জন্য তাকে রিওয়ার্ড দিয়ে দিয়ে আমি তার মধ্যে একটা কন্ডিশনিং তৈরি করেছি, যার ফলে কি হচ্ছে, আমার পজিটিভ রিইনফোর্সমেন্ট সে পাচ্ছে এবং তার সাথে সাথে সেই রেসপন্সটা তার মধ্যে ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ আমার এই যে অপারেন্ট কন্ডিশনিংটা মেনলি ইউজ করা হয় বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চাদের ডেভেলপমেন্টাল যে সমস্ত ডিসঅর্ডার গুলো থাকে না, সেগুলো যখন কারেকশনের দরকার, যে আমরা রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট করি। তো যখন হচ্ছে যে সে আমার ডিজায়ার্ড অ্যাক্টিভিটি করছে তখন তাকে আমি রিওয়ার্ড দিচ্ছি, যেটাকে আমি পজিটিভ রিইনফোর্সমেন্ট বলছি। আর যখন সে ডিজায়ার্ড অ্যাক্টিভিটিস করছে না তখন তাকে আমি হচ্ছে যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট দিচ্ছি, অর্থাৎ বকাঝকা করছি বা মারছি বা কিছু এগুলো করছি। তাহলে এই হচ্ছে আমার অপারেন্ট কন্ডিশনিং। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? বলো আমাকে কেউ, কারো বুঝতে অসুবিধে হলে, কারো বুঝতে অসুবিধে হলে আমাকে বলো, নাহলে আমি নেক্সট যাবো। তাহলে বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিংটা আমার এখানটায় লেখা রয়েছে, তোমরা একটু পড়ে নিও এখান থেকে। নেক্সট হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট থিওরি। মোরাল ডেভেলপমেন্টে কারোর মানে কারোর মধ্যে যেটা এথিক্স বা হচ্ছে যে সোসাইটাল ভ্যালুজ বা তোমার রুলস রেগুলেশন ল, এগুলো যে আস্তে আস্তে ডেভেলপ করছে কারোর মধ্যে, সেইটা থিওরি। এই থিওরিটা খুব একটা ইউজ হয় না, মানে এখান থেকে কোশ্চেন খুব একটা আসে না, কিন্তু একটু জেনে রাখতে হবে, আমাদের কিছুই বাদ দেওয়া যাবে না। এমএসসির জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস পড়তে হবে, কিছু বাদ নেই আমাদের জন্য। তাহলে মোরাল ডেভেলপমেন্ট থিওরি রয়েছে, হোলবার্গ দিয়েছিলেন মোরাল ডেভেলপমেন্ট থিওরি। এটার মধ্যে তিনটে বেসিক প্রাইমারি লেভেল রয়েছে। একটা হচ্ছে প্রি কনভেনশনাল মোরালিটি, একটা হচ্ছে কনভেনশনাল, আর একটা হচ্ছে পোস্ট কনভেনশনাল। কনভেনশনাল মানে হচ্ছে গতানুগতিক, তাহলে একটা হচ্ছে তার আগের এবং একটা হচ্ছে তার পরের। একটা 0 থেকে 9 ইয়ার্স অফ এজে হচ্ছে প্রি কনভেনশনাল মোরালিটি। কনভেনশনাল মোরালিটি তৈরি হচ্ছে তোমার আর্লি অ্যাডোলেসেন্স থেকে অ্যাডাল্টহুড। আর পোস্ট কনভেনশনাল ম্যাচুরিটি হচ্ছে সাম এলাচ, এটা রেয়ার, খুব একটা দেখা যায় না এরকম। এবং প্রত্যেকটা স্টেজের মধ্যে দুটো দুটো করে ভাগ রয়েছে, আমি হালকা করে বলে দিচ্ছি, তোমরা একটু পড়লে বুঝতে পারবে, বইতেও রয়েছে আর এটা থেকেও তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট স্টেজে কি হচ্ছে, ওবিডিয়েন্স এন্ড পানিশমেন্ট। অর্থাৎ সে তো এখন ছোট, 0 থেকে 9 ইয়ার্স বলেছে বাচ্চা, তাহলে তার মধ্যে কি হবে, সে আস্তে আস্তে পানিশমেন্ট মানে রিওয়ার্ড এবং পানিশমেন্ট, যেটাকে আমরা বললাম এখনই পড়লাম, সেই রকম ভাবে সে আস্তে 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 করে তার মোরাল ডেভেলপমেন্ট গুলো শুরু হবে। যে কোনো কোনো কাজ করলে সে তাকে কেউ ভালো বলছে, কোনো কোনো কাজ করলে সে বকা খাচ্ছে বা তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে বাচ্চাকে বোঝানো হচ্ছে যে কোনটা তার ডিজায়ার্ড বিহেভিয়ার, কোনটা তাকে করতে হবে এবং কোনটা তার করা যাবে না বা কোনটা তাকে অ্যাভয়েড করতে হবে। বুঝতে পারলে? এটা হচ্ছে আমার স্টেজ 1 এ হয়ে গেল। হ্যাঁ, এরপরে হচ্ছে স্টেজ 2, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ বলো। ম্যাডাম বলছি কি, তাহলে ওই যেটা হচ্ছে স্টেজ 1 মোরাল ডেভেলপমেন্টের, হুম হুম। ওটার সাথে কি তাহলে ওই আগের যেটা বললেন সেটা একই টাইপের, যেটা অপারেন্ট কন্ডিশনিংটা? না, অপারেন্ট কন্ডিশনিংটা অ্যাকচুয়ালি কি, এটা তো একটা আলাদা থিওরি, বিহেভিয়ারাল থিওরি। বিহেভিয়ারাল থিওরি তৈরি হয়েছে তোমার মানে মেনলি বেবিদের ক্ষেত্রে, মানে বাচ্চাদের ক্ষেত্রে এটা ইউজ করা হয় যাতে হচ্ছে যে তাদের ডিজায়ার্ড বিহেভিয়ারটা, মানে হয় না ধরো এডিএইচডি যে ডিসঅর্ডার পড়ছি আমরা, বা ধরো তোমার আরো যে বাচ্চাদের যেগুলো হয় যেমন ইনিউরেসিস, এনকোপেরেসিস, মানে বেড ওয়েটিং, এই যে বিভিন্ন জিনিসগুলো থাকে না, তো সেখানটায় তোমার এই বিহেভিয়ারাল থেরাপিগুলো ইউজ করা হচ্ছে যাতে কিনা তার ডিজায়ার্ড বিহেভিয়ারটা আমরা দিতে পারি। মানে ওটা হচ্ছে যে তোমার ধরো কারো কিছু অল্টার হয়ে গেছে, তখন তাকে আবার ঠিক করার জন্য আমরা এই বিহেভিয়ারাল থেরাপি গুলো দিচ্ছি। মানে এটা তো থিওরি তৈরি করেছে এবং এই থিওরির উপরে বেস করে থেরাপি তৈরি হয়েছে, সেই থেরাপি গুলো আমরা বাচ্চাদেরকে দিচ্ছি। বিহেভিয়ারাল থেরাপি যেমন অনেক ডিজিজের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। আর এটা হচ্ছে যে তোমার, এটা হচ্ছে তোমার যে মোরাল ডেভেলপমেন্ট হচ্ছে,
বাচ্চাদের মধ্যে যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে একটা বাচ্চা জন্মানোর পরে সে যে বড় হচ্ছে তার মধ্যে যে মোরালিটিটা তৈরি হচ্ছে সেটা কোন কোন স্টেজে তৈরি হচ্ছে বা কিভাবে তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেটা থিওরি। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে স্টেজ ওয়ানে ওবিডিয়েন্স এবং পানিশমেন্ট দিয়ে আমরা হচ্ছে যে তার স্টেজ ওয়ানটা তৈরি হলো, অর্থাৎ সে আস্তে আস্তে বুঝতে পারছে যে এই কাজটা আমার ডিজায়ার নয় বা এই কাজটা করা যাবে না, এই নেক্সট আমি করতে পারি। পানিশমেন্ট যেটা দেবে সেটাতে করা যাবে না, আর যেটাতে ভালো বলছে সেটা আমি করতে পারবো, এটা সে স্টেজ ওয়ানে বুঝতে পারছে। নেক্সট স্টেজে গিয়ে হচ্ছে কি ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। এখানটা কি হচ্ছে, at the individualism and exchange stage of moral development, children account for individual points of view and judge action based on how they serve individual needs। অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে নিড গুলো, প্রত্যেকের আলাদা আলাদা নিড রয়েছে এবং সেই ইন্ডিভিজুয়াল নিডের উপরে তারা বেস করে জাজমেন্ট করতে শিখছে যে কোনটা হচ্ছে যে আমার করা ভালো হবে আর কোনটা আমার করা যাবে না। এবং অর্থাৎ ওই জায়গাটায় আমরা পড়লাম একটা জেনারেলাইজ হইতে, যে স্কুলে হচ্ছে যে ক্লাসে চিৎকার চেঁচামেচি বদমাশি করলে আমাকে বকা হবে, আর ক্লাসে আমি ভালো করে পড়াশোনা করলে আমাকে রিওয়ার্ড দেওয়া হবে। এটা সবার জন্য ছিল ইন জেনারেল। আর স্টেজ টু তে গিয়ে কি হচ্ছে, ইন্ডিভিজুয়ালিজম তৈরি হচ্ছে, অর্থাৎ যে কেউ একটা কোনো পার্টিকুলার কিছু একটা ভুল করেছে, যে কেউ হয়তো চুরি করেছে, কেউ চুরি করলো এবং তারপরে তাকে বকা হলো, এটা তো সবার জন্য নয়। কেউ একজন চুরি করলো এবং তাকে বকা হলো, তখন সে বুঝতে পারছে যে তাহলে এই যে আমি অ্যাক্টিভিটিটা করলাম এই অ্যাক্টিভিটির জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এবং সেই জন্য কি হচ্ছে সে সেই কাজটা দ্বিতীয়বার করছে না। বুঝতে পারলে? তাহলে স্টেজ ওয়ানটা ছিল জেনারেলাইজড ওয়েতে, স্টেজ টু তে এসে গেল ইন্ডিভিজুয়ালিজম এন্ড এক্সট্রিম, অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল ওয়েতে সে মানে ইন্ডিভিজুয়াল ওয়েতে সে আস্তে আস্তে বুঝতে পারছে। এরপরে হচ্ছে তোমার থার্ড স্টেজে চলে এসেছে কনভেনশনাল মোরালিটি। সেখানটা গিয়ে কি হচ্ছে, ডেভেলপিং গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ এখানটায় সে হচ্ছে যে একটা গুড ইন্টারপার্সোনাল আইপিআর, যেটাকে বলছি আমরা গুড আইপিআর তৈরি করার চেষ্টা করছে। গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন তৈরি হচ্ছে। এই স্টেজে গিয়ে তাদের কি হচ্ছে, মানে সোশ্যাল যে এক্সপেকটেশন রয়েছে, সোশ্যাল যে রোলস গুলো রয়েছে, বা কোনগুলো করলে সে ভালো হবে, কোনগুলো করা যাবে না, কোন মানে আহ, এই এই কাজগুলো করলে তোমাকে একটা গুড বয় বলা হবে বা গুড গার্ল বলা হবে, এইগুলো মানে করা যাবে না, এই জিনিসগুলো সে আস্তে আস্তে স্টেজ থ্রিতে গিয়ে শিখছে। অর্থাৎ সোসাইটির সাথে, এতদিন ছিল স্কুলে, এরপরে সোসাইটির সাথে সে কিভাবে নিজেকে একস্টান করবে সেই জিনিসটা সে শিখছে স্টেজ থ্রিতে গিয়ে। ঠিক আছে? আর স্টেজ ফোরে গিয়ে কি করছে, মেনটেন সোশ্যাল অর্ডার, অর্থাৎ এখানটা হচ্ছে সোশ্যাল যে অর্ডার গুলো রয়েছে, আমরা যেমন সোশিওলজিতে পড়ি বিভিন্ন সোশ্যাল রুলস রয়েছে, নর্মস রয়েছে, থিওরিজ রয়েছে, এগুলো যে সে আস্তে আস্তে সেগুলোর সঙ্গে সে একস্টান হচ্ছে এবং সে আস্তে আস্তে বুঝতে পারছে যে কোন রুলগুলো আমাকে ফলো করতে হবে এবং কোনগুলো আমাকে আস্তে আস্তে শিখে নিতে হবে। এখানে অর্থাৎ সে সোশ্যাল অর্ডারটা মেনটেন করতে আস্তে আস্তে শিখছে। তাহলে সেকেন্ড স্টেজের ক্ষেত্রে আমরা ফার্স্ট বললাম স্টেজ থ্রি, যেখানটা আমি গুড আইপিআর তৈরি হবে এবং আস্তে আস্তে আমি নিজের ভালো হওয়ার জন্য যেগুলো দরকার বা যেই যেই কাজগুলো করলে সোসাইটি আমাকে ভালো বলবে সেই জিনিসগুলো আমি শিখবো। আর স্টেজ ফোরে গিয়ে আমি সেই সোশ্যাল জিনিসগুলোই শিখবো এবং যাতে সোশ্যাল অর্ডারটা মেনটেন হয়, কি মানে কিভাবে করলে আমার সোশ্যাল ল মেনটেন হবে, অর্ডার মেনটেন হবে, রুলস রেগুলেশন এগুলোর সঙ্গে আমার পরিচয় হচ্ছে এবং আস্তে আস্তে আমি সেগুলো শিখছি। ঠিক আছে? এরপরে হচ্ছে স্টেজ থ্রি পোস্ট কনভেনশনাল মোরালিটি, যেখানটা আমরা প্রথমেই দেখলাম যে এটা সবার ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিছু অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়তো সেটা দেখা যাচ্ছে। এখানটায় কি বলছে, ফার্স্ট হচ্ছে সোশ্যাল কন্ট্যাক্ট এন্ড ইন্ডিভিজুয়াল রাইট, অর্থাৎ এখানটা কি হচ্ছে সোশ্যাল মানে ইন্ডিভিজুয়াল রাইট নিয়ে, ধরো তোমার মনে হচ্ছে যে এই যে রুলসটা রয়েছে এই রুলসটা ঠিক নেই, তো তোমার মনে হচ্ছে যে এই রুলসটা যে ঠিক নেই এটাকে কারেকশন করার জন্য আমি কিছু করব। তার জন্য কি হচ্ছে, তুমি বিভিন্ন ভ্যালুস ওপিনিয়ন্স দিয়ে অন্যদের সাথে কন্ট্যাক্ট করলে, তুমি একটা আলাদা করে কিছু কমিউনিটি তৈরি করার চেষ্টা করলে, সেখান থেকে তুমি একটা হয়তো আন্দোলন করছো বা তুমি একটা প্রোটেস্ট করছো, করে তুমি কি করছো একটা রাইট, তোমার যে একটা রাইট রয়েছে সেটা তুমি এস্টাবলিশ করার চেষ্টা করছো, বা সোশ্যাল যে কন্ট্রাক্ট রয়েছে সেটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, বা হচ্ছে তুমি সোসাইটিতে একটা নতুন কিছু করার চেষ্টা করছো। এই যে টোটাল জিনিসটা এটা হচ্ছে তোমার স্টেজ ফাইভে আসছে, সোশ্যাল কন্ট্রাক্ট এন্ড ইন্ডিভিজুয়াল রাইট। আর স্টেজ সিক্সে গিয়ে কি হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল লেভেল অফ মোরাল রিজনিং, এবং এখানে গিয়ে কি হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল এবং অ্যাবস্ট্রাক্ট এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এখানটা হচ্ছে যে পিপলরা মানে কি বলবো, মানে লজ রুলস রেগুলেশন যাই থাকে না কেন, মানে জাস্টিস যেটাকে বলে, মানে ইউনিভার্সাল প্রিন্সিপাল যেগুলো, জাস্টিস যেগুলো, এখানটায় গিয়ে মানুষ আস্তে আস্তে সেখানের সাথে অ্যাডজাস্ট করছে। মানে এক কথায় বলতে গেলে কি হচ্ছে, এই যে টোটাল ছটা স্টেপ রয়েছে এই ছটা স্টেপের মধ্যে বাচ্চা থেকে শুরু করে বড় বয়স অব্দি আমরা যেভাবে সোসাইটির সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, সেইভাবে মানে আস্তে আস্তে আমরা অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করছি সেই অ্যাডজাস্টমেন্টের স্টেজটাই রয়েছে, ছটা স্টেজে ভাগ করা রয়েছে। এখানে একটা ছবি আছে দেখো,
ফার্স্ট হচ্ছে রুলস আর ফিক্সড অ্যান্ড অ্যাবসলিউট। অর্থাৎ প্রথমে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বলা হয়ে গেল যে এটাই রুলস এবং এটাই তোমাকে মানতে হবে। তুমি কিন্তু ছোটবেলায় কোনো কিছুরই প্রোটেস্ট করতে পারোনি, তোমাকে যেটা বলা হয়েছে তোমাকে সেটাই করতে হয়েছে। সেকেন্ডে গিয়ে কি হচ্ছে, জার্জিং অ্যাকশনস অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল নিডস। অর্থাৎ নিজের নিড অনুযায়ী, আমি বললাম যে নিজের নিডটাকে সে আইডেন্টিফাই করবে, সে ওয়াই সে হচ্ছে যে কাজ করবে। তো সেকেন্ড স্টেজে গিয়ে হচ্ছে ইন্ডিভিজুয়াল নিডটাকে সে আইডেন্টিফাই করবে এবং সেই অনুযায়ী সে জাজমেন্ট অ্যাকশন হবে। অর্থাৎ বললাম যেমন চুরি করলে তার জন্য সে একটা পানিশমেন্ট পেলো, সেই জিনিসগুলো তৈরি হচ্ছে। থার্ডে হচ্ছে যে কনফার্মিং অ্যান্ড বিং নাইস। থার্ড আমি বললাম যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি হবে এবং সেখানে গিয়ে সে গুড গার্ল ব্যাড গার্ল এই জিনিসগুলো সে শিখবে। 4 নম্বরে কি হচ্ছে রেসপেক্টিং অথরিটি। অর্থাৎ তার যে অথরিটি রয়েছে তাকে সে রেসপেক্ট করতে শিখবে, সোসাইটাল রুল শিখবে, সোশ্যাল নর্ম শিখবে। মানে সোসাইটির সাথে সাথে সে আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করতে শিখবে। এবং লাস্টে গিয়ে কি হচ্ছে কনসিডারিং ইন্ডিভিজুয়াল রাইটস। অর্থাৎ ইন্ডিভিজুয়াল রাইটস এর জন্য সে প্রতিষ্ঠা করতে পারে বা সেটাকে মেনে নেওয়া বা নিজের ভ্যালুস এথিক্স মোরাল এগুলোর জন্য নিজেকে ডেভেলপ করা। এটা হচ্ছে তোমার লাস্টে গিয়ে হচ্ছে। এই হচ্ছে তোমার কোলবার্গের থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। টোটাল 6টা স্টেজ, 3টে ভাগে ভাগ করা, প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল। ঠিক আছে, একটুখানি পড়ো। উম, মানে খুব ইম্পর্টেন্ট এটা আমি বলবো না, কিন্তু জাস্ট ফর নলেজ, অর্থাৎ জেনে রাখতে তো কোনো দোষ নেই। কোথা থেকে কোশ্চেন আসবে কেউ জানে না, তো একটুখানি পড়ে নিও, একটু বোঝার চেষ্টা করো কি লেখা আছে। বইটা থেকেও পড়ো প্লাস আমার এখান থেকেও পড়ো, পড়ে দেখো, আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট রয়েছে আমাদের নিউরো ট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটারে বিশেষ কিছু করার নেই, আমি এখানে 7টা ডিজিজ লিখে দিয়েছি। কোন ডিজিজের ক্ষেত্রে কি নিউরোট্রান্সমিটার কাজ করে এখানে লেখা আছে। অ্যাসিটাইল কোলিন হচ্ছে তোমার অ্যালঝেইমার ডিজিজের ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন মেন নিউরোট্রান্সমিটার। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে থাকছে লো ডোপামিন। ডিপ্রেশন হয়ে যাচ্ছে যখন সেরোটোনিন লেভেলটা কম হচ্ছে। সিজোফ্রেনিয়া হচ্ছে যখন ডোপামিনের লেভেলটা বেশি হচ্ছে। বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে নরএপিনেফ্রিন কাজ করছে। নরএপিনেফ্রিনের লেভেল যখন কম হচ্ছে তখন হচ্ছে ডিপ্রেশন। অর্থাৎ বাইপোলার ডিসঅর্ডারে আমরা ম্যানিয়া ডিপ্রেশন দুটোই দেখতে পাই সাইমultaneously। যখন নরএপিনেফ্রিন কমে যাবে তখন হবে ডিপ্রেশন, আর নরএপিনেফ্রিন যখন বেড়ে যাবে তখন দেখা যাবে ম্যানিয়াসি। ঠিক আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দেখা যাচ্ছে লো সেরোটোনিনের ক্ষেত্রে, আর অ্যাংজাইটি দেখা যাচ্ছে লো লেভেল অফ গাবা। এই 7টা জিনিস তোমরা মুখস্থ করবে, মেনলি এইখান থেকে কোশ্চেন গুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে এই নিউরো ট্রান্সমিটার গুলো। তাহলে এটা তোমরা একটু মুখস্থ করে নিও। ঠিক আছে। ম্যাডাম অ্যালজিমার ডিজিজের ক্ষেত্রে হুম। অ্যাসিটিকোলাইন ওটা কি কমছে না বাড়ছে? অ্যালঝেইমার ডিজিজের ক্ষেত্রে অ্যাসিটাইল লেভেলটা কমে যায় বোধহয়, যতদূর আমার মনে পড়ছে। আচ্ছা, তো এই আমাদের 7টা, মানে এই মেইন 7টা আর কি ডিজিজের ক্ষেত্রে কোশ্চেন আসে যে কোন নিউরো ট্রান্সমিটারটা অল্টার হয়, এখান থেকে একটু পড়ে নিও।